যদিও সেই ডমিনেশনটা আমার হাজবেন্ডের উপর, আর তো কেউ নেই, আমার সন্তান নেই, যা কিছু সবাই জোর জবরদস্তি যাই বলো সবাই হাজবেন্ডের উপর। ও চাইলেই লাইফস্টাইলটাকে বাড়ানো যায়, কিন্তু আমি রুটটাকে কোনোদিন ভুলি না। আমি টুবি বাসে ঝুলতে ঝুলতে কলেজে গেছি, তা অটো চড়তে পারি, আমার গাড়ি আছে, গাড়িও চড়তে পারি, যেমন আমি অটোও চড়তে পারি, বাসেও চড়তে পারি, ট্রামেও চড়তে পারি। আমি আমার ওনার পছন্দ ছিল না, উনি বলতেন না এখানে শো করতে যাবে মৌসুমি, এখানে শো আছে, ওখানে শুটিং আছে, এইসব কিন্তু বিয়ের পর শুনবো না। 1 মাস আমি কিন্তু কোনো কাজ করিনি। আমার হাজবেন্ড আমাকে বলেছিলেন যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে ঠকবে না। আমি ওর উপর ভরসা করেছিলাম এবং ওকে এইটাই বলেছিলাম যে আমি যদি আমাকে অভিনয়টা করতে না দিলে বিয়েটা টিকবে না, আমি কিন্তু অভিনয়টা করব। তখনই ও বলেছিল যে আমাকে যদি বিশ্বাস করো তাহলে ঠকবে না। আমরা না ভীষণ ছুটছি, সবাই ভীষণ ছুটছি, আমাদের একটু থামতে জানতে হয়। সেই থামাটা আমি জানি, আমার দৌড় কত দূর সেটা আমি জানি, আমার লিমিটেশনটা আমি বুঝি। ছোট পর্দা হোক বা বড় পর্দা, বিভিন্ন মাধ্যমে তিনি সকলের প্রিয় ঠাম্মি। যদিও পর্দায় তাই, বাস্তবে কিন্তু একেবারেই নয়। বাস্তবে এখনো বোধহয় মনটা বয়সটা কোথায় পড়ে আছে। মৌসুমীতে আমাদের সঙ্গে রয়েছেন এবং চুপ নিয়ে কথা বলছি আমরা আজকে। আমরা চুপ থাকবো না, কথাই বলবো, তাই তো দিদি? যেটা বলছিলাম যে প্রিয় ঠাম্মি পর্দায় বা পর্দায় দেখি আমরা, কিন্তু বাস্তবে একেবারেই নয়, ঠাম্মি করে দিয়েছে। দেখ আমি ভালো লাগে, আমি এনজয় করি, নাতি নাতনিদের নিয়ে সংসারটা করতে ভালোই লাগছে আমার। তাড়াতাড়ি নাতি নাতনি, নাতবউ সবাইকে জামাই সব। এখানেও বোধহয় একজন, এই ছবিতে একজন ঠাম্মির চরিত্রই আমরা দেখতে পাই। হ্যাঁ, একটা বাচ্চা নাতি আছে আমার, সেই হিসেবে সে তো ওর কাছে আমি ঠাম্মি আর কি। আর দাদু বরুণদা মানে আমার হাজবেন্ড করেছেন যিনি, সেই এই ছবিতে যেমন হয় আর কি, বাড়ির গৃহিণী কর্তাকে ডমিনেট করে রাখে, প্লাস যার সম্পত্তি, বিশাল সম্পত্তির মালিক, এই সম্পত্তি সংক্রান্ত ব্যাপার নেই এই ছবিটা আগলে রাখা, এবং সেইখান থেকেই সব প্যারানর্মাল ব্যাপারগুলো আসে। সবটা বলবো না, এই ছবির বিষয়ে বেশি কিছু বলা যাবে না, কিন্তু মৌসুমীদি বাড়িতে কতটা মানে ডমিনেট করার কথা বলছি না, কিন্তু সবটা আমার আয়ত্তে, এটা বাড়িতে কতটা দিদি? বাড়িতে বলতে যতদিন শাশুড়ি ছিলেন ততদিন তো আমার আয়ত্তে কিছু ছিল না, উনি ডমিনেট করতেন আমাদেরকে। কিন্তু শাশুড়ি চলে যাওয়ার পর বড় বউ হিসেবে একটা ডমিনেশন তো আমার করতেই হয়, মানে ডমিনেট না করলে সংসারটা চলে কি করে। যদিও সেই ডমিনেশনটা আমার হাজবেন্ডের উপর, আর তো কেউ নেই, আমার সন্তান নেই, যা কিছু সবাই জোর জবরদস্তি যাই বলো সবাই হাজবেন্ডের উপর। একদম একটা সময়ের পর, বয়সের পর মানে মা বাবাদেরও দেখেছি বা হাজবেন্ড ওয়াইফও ওই খানিকটা ওই সন্তানের মতোই হয়ে যায় বোধহয়, তাই না? সন্তানের থেকে বড় কথা হচ্ছে বন্ধু, ভীষণ ভালো বন্ধু আমার হাজবেন্ড। ভীষণ গাইড করতো আমাকে প্রথম দিকে, মানে কোনো কাজ করতে, বিয়ের আগে আর কি, যখন আমরা প্রেম করতাম তখন বলতো এই কাজটা করো না, ওই কাজটা করো। যেমন প্রফেশনাল বোর্ড তখন হতো, সৌমিত্র কাকু আমাকে একটা নাটকে, ঘটক বিদায় বলে একটা নাটকে অভিনয় করার জন্য বলেছিলেন, কিন্তু ওটা প্রফেশনাল বোর্ড ছিল বলে আমার হাজবেন্ড আমাকে বললেন যে প্রফেশনাল বোর্ডে কাজ করার মানসিকতা তোমার নেই, তুমি গ্রুপ থিয়েটার করো। এবং যার জন্য ওই আমাকে শায়কে নিয়ে গিয়েছিল অভিনয় করানোর জন্য। আজ তো দর্শক আমাকে শায়কে অভিনয় করতে দেখেছি, তারপরে তো সিরিয়াল, সিনেমা আছে। মানে গাইডেন্স হিসেবে, মানে গাইড হিসেবে বোধহয় দাদা ভীষণ, মানে আমি ভীষণ গাইডেন্স পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমার শাশুড়ি তো ভীষণ ডেড এগেন্স্ট ছিলেন অভিনয়, মানে ওনাদের মানসিকতাই ছিল যে ছবি করা বা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা ভালো হয় না, সেখানে আমি কাজ করছি সেটা ওনার পছন্দ ছিল না। উনি বলতেন না এখানে শো করতে যাবে মৌসুমি, এখানে শো আছে, ওখানে শুটিং আছে, এইসব কিন্তু বিয়ের পর শুনবো না। 1 মাস আমি কিন্তু কোনো কাজ করিনি। আমার হাজবেন্ড আমাকে বলেছিলেন যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে ঠকবে না। আমি ওর উপর ভরসা করেছিলাম
এবং ওকে এইটাই বলেছিলাম যে আমি যদি আমাকে অভিনয়টা করতে না দিলে বিয়েটা টিকবে না, আমি কিন্তু অভিনয়টা করব। তখনই ও বলেছিল যে আমাকে যদি বিশ্বাস করো তাহলে ঠকবে না। ওই একটা মাস আমি কষ্ট করেছিলাম এবং ও আমাকে বুঝেছিল বলে অনেক দিনের একটা ট্যুরে আমরা হনিমুন গিয়েছিলাম, যাতে নাকি আমি এই কষ্টটা না পাই যে আমার রোলটা অন্য কেউ করছে, সেটার জন্য আমার মানসিক যন্ত্রণা। তারপরে তো একাডেমি অ্যাওয়ার্ড পেলাম, সেটা পাওয়াটা আমার কাছে একটা সাপে বড় হয়ে গেল এবং সেটার জন্য আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম প্রাইজটা নেওয়ার জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে প্রাইজটা যখন নিয়েছি এবং মানে ওনাকে থিয়েটারটা দেখানোর পর যখন রবীন্দ্র সদন প্যাকড, মানে কি বলবো, সিঁড়ি অবধি এক্সট্রা টিকিট দিয়ে ভরানো হয়েছিল, তারা যখন কার্টেন কলে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিলেন, সেটা দেখে শুধু দেখলাম আমার শ্বশুরবাড়ির 22 জন বসেছিলেন আর বাদ বাকি সবাই দাঁড়িয়েছিলেন, হাততালি দিচ্ছিলেন। তাদেরকেও দাঁড়াতে বাধ্য করেছিলাম ওই হাততালি দিয়ে, যে আমি যে কাজটা করি সেটা ঠিক, কোনো ভুল নেই তাতে, এবং সম্মানের। একদম। এই যে মানে আপনি যেটা বললেন ভরসা এবং বিশ্বাস আপনার এবং আপনার প্রতি দাদার, দাদার প্রতি আপনার, এইটা এখন বোধহয় অনেকটাই কমে গেছে দিদি। মানে এই যে ভরসা করে একজনকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, সারাটা জীবন একসাথে চলবো, সেটা বোধহয় অনেকটা কমেছে। সবচেয়ে আগে হচ্ছে বিশ্বাসের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা আমাকেও যেমন রাখতে হবে তাকেও তেমনি রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা কমিউনিকেশন গ্যাপটা হলেই না প্রবলেম হয়, জানো তো। তোমার যদি আমার যদি কাউকে ভালো লাগে, আমি বলে দিই এই লোকটাকে না আমার খুব ভালো লাগে, কি হ্যান্ডসাম দেখো, প্রেম করতে ইচ্ছে করে, অকপটে বলে দিতে পারি আমার স্বামীকে। এবং আমার হাজবেন্ডও বলে, বাবা মেয়েটাকে কে দেখতে শুনে তোমার ভালো লেগেছে, জিজ্ঞেস বলি, ভালো তাহলে দেখো তো, আলাপ করলে করতে পারো, এইরকম আর কি। ওর অনেক গার্লফ্রেন্ড আছে যারা নাকি চ্যাট করে হয়েছে, তারা আমার সঙ্গে মিট করেছে, হ্যাঁ ইভেন এখনো তাদের সঙ্গে যোগাযোগ আছে। এবং কেউ পুনায় থাকে, কেউ মানে বাইরে বাইরে থাকে, তারা আমার সঙ্গে ফোনে কথা বলে। এবং এতটাই আমরা ওপেন যে আমাদের মধ্যে কোনো রকম ভাইসেস কাজ করে না, আমরা সবাই ভীষণ ভালো বন্ধু। বাপরে, মানে ভীষণ বড় মনেরও বলতে হয়, মানে কেউ কাউকে না অতটা পজিটিভ নয় না, কেউ না, কারণ প্রত্যেকের একটা নিজস্ব ভালো লাগা ভালোবাসার ব্যাপার থাকে, সেই জায়গাটাকে আমরা সম্মান করি দুজন দুজনকে, সেই জায়গাতে। একদম। এই যে আপনারা দুজনেই শুধু বললেন, কখনো কিছুর অভাব বোধ করেননি বোধহয় আপনি? কখনো মানে যে ক্রাইসিসটা হয়, হয়তো আমার কিছু মনে হলো যে এটা দরকার বা কিছু, অকপটে বলি, তার যদি ক্ষমতা থাকে সে এনে দেয়, কিংবা তারও যদি কিছু ক্রাইসিস থাকে আমাকে বলে, আমার ক্ষমতা থাকলে তাকে সেটা করে দিতে পারি, এই আর কি। একদম। তো দিদি, কাজ কাজ সংসার সংসার সামলানো, আপনি বললেন শাশুড়ি চলে যাওয়ার পর অনেকটা দায়িত্ব, এটা নতুন করে আবার গোছানো নিজেকে, সেই সময়টা মানে দেখো, আমি যখন এখন শুটিংয়ে বেরোই, তার আগে সকালবেলায় উঠে আমি আমার হাজবেন্ডের ভাত তো রান্না করে, সমস্ত কিছু নিজেই রান্না করি, তার খাবার গুছিয়ে, ব্রেকফাস্ট গুছিয়ে টেবিলের ওপর রেখে, ইভেন লেবুটা পর্যন্ত কেটে আমি থালার পাশে দিয়ে আসি, যাতে নাকি আমার হাজবেন্ডের কোনো অসুবিধা নয়। আর এখন তো বৈজ্ঞানিক যুগে মাইক্রোওভেন আছে, গরম করবে খাবে এবং গরম করে নিয়ে খায়। আমি আবার দুপুরবেলা ফোন করি, কি গো খেয়েছো, ব্যাস ওই অবধি আর কি। বলে হ্যাঁ খেয়েছি, ওই রেখে টেখে দেয়, বাড়িতে এসে আবার সব গুছিয়ে তুলে দিতে হয়, এই আর কি। ওইটা আর পুরুষ মানুষরা পারে না। বা এটা অনেকে এখন হলে আমরা মানে কেন পারবে না, করিয়ে নিতে হবে, ঘরে বাইরে দুজনেই সমান। না, আমার হাজবেন্ড এমন ভাবে মানুষ হয়েছে না জানো, এক গিলাস জল গড়িয়ে খেত না। রাগ হয়নি তাতে? না, প্রথম আমার শাশুড়ি আমায় বলতেন, আমার ছেলে একদম জল গড়িয়ে খেত না, তাকে জল গড়িয়ে দিতে হতো, আর তুমি তাকে দিয়ে কাপড় তোলাচ্ছ, কাপড় মেলাচ্ছ। আমি বললাম যে সংসারে থাকতে গেলে প্রত্যেকের কাজ করবে। আপনার ছেলের বিজনেসের কাজে আমি হেল্প করি না, তিনি যখন এসে বলেন হিসেবটা করে আমি করি না, তাহলে আমার কাজটা কেন করবে না? সেই যুক্তি দিয়ে বোঝালে কিন্তু তারা বুঝতে বাধ্য, এবং যার জন্য কোনো রকমের কোনো কলিশন কোনোদিন হয়নি। এবং আমি যে এটাই বলছিলাম যে সংসার চালানোর পাশাপাশি কাজটাও চালিয়ে যাওয়া সমানভাবে, মানে সেইভাবে বিরতিও তো আপনি কখনো নেননি? না, নিয়েছি বলতে কি, নিজের জন্য বিরতি নিয়েছি। ধরো 1-1.5 বছর আমি কাজ করিনি, ধরো একঘেয়েমি শিকার হয়েছিলাম, যার জন্য আমি 2014, 13 আর 14 এই দুটো, মানে 13.5 আর 14 আমি কাজ করিনি। আমার 2015 থেকে আরম্ভ করলাম যে ওই লকডাউনের কয়েকটা মাস বাদ দিই,
নাহলে ননস্টপই কাজ করছি, ছবি টবি সব মিলিয়ে। কিন্তু আগে বোধহয় বড় পর্দায় কাজটা অনেকটা বেশি ছিল দিদি, মানে 2018-19 পর বড় পর্দা অনেক অনেক কাজ হতো, এখন তো সেই কাজগুলো কমেই গেছে, নেই প্রায়। নায়ক নায়িকাদের মা হিসেবে দেখা, হ্যাঁ এখন তো সেই সব ছবি তো নেই, থাকলে হয়তো ডাকলে ডিরেক্টরে আবার করব কাজ, এখন তো সেভাবে ছবি হচ্ছে না, আর মা বাবার ভূমিকাও কম, সুতরাং কাজের পরিসরটাও কমে গেছে, এই আর কি। কিন্তু আপনি খুশি, মানে যেটা যখন করেন সেটা বোধহয় খুশি থাকেন? একদমই তাই, আমি আমার চাহিদা বেশি না, আমি অল্পতে সন্তুষ্ট থাকি এবং যেটুকুনি কাজ মানে পাই সেটুকু মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি, এবং তাতে হয়তো দর্শক আমাকে ভালো লাগে বা ভালোবাসে, যার জন্য পরবর্তী কাজে আবার ডাক পাই, এই আর কি। একদম। এত বছরের আপনার মানে টলিউডে এত বছরের কাজ, এত কিছু, কিন্তু জীবনযাপনটা বোধহয় বদলায়নি আপনার, খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন, সাধারণ একটা জীবনযাপন করেন। দেখো, চাইলেই লাইফস্টাইলটাকে বাড়ানো যায়, কিন্তু আমি রুটটাকে কোনোদিন ভুলি না। আমি টুবি বাসে ঝুলতে ঝুলতে কলেজে গেছি, তা অটো চড়তে পারি, আমার গাড়ি আছে, গাড়িও চড়তে পারি, যেমন আমি অটোও চড়তে পারি, বাসেও চড়তে পারি, ট্রামেও চড়তে পারি। আমি আমার হাজব্যান্ড দুজনে তো এই কোথাও গেলাম, ট্রাম লাইন উঠে পড়লাম, ট্রামে উঠে উঠে 2-3 স্টপ চলে গেলাম, যে একটু এগিয়ে যাই, হেঁটে যাবো, ঠিক আছে চলে যাই, এই জায়গাটা আমি ভুলি না। সুতরাং লাইফকে এনজয় করো, ওই একটা স্টারডামটা সেরকম কি আর আছে এখন, আগেকার মতো নেই, সেটা উত্তম সুচিত্রা কাকুদের সময়কার ব্যাপারটাই আলাদা ছিল, সেই স্টারডাম এখন আর নেই। সুতরাং যত তুমি মানুষের কাছে যাবে তত মানুষের ভালোবাসা পাবে, ফিডব্যাক পাবে, তাতে তোমার জীবনে আরো সমৃদ্ধ হতে পারবে নিজে। একদম। আপনি বাড়িতেও বেশ সময় দেন, আমরা দেখেছিলাম এক জায়গায় দেখা হয়েছিল আমাদের কাবাব খেতে গিয়ে, মানে টুকটাক বোধহয় ঘুরতে চলে না, হঠাৎ করে আমার হাজবেন্ড বললো চলো ঈদের সময় কাবাবের একটা ইয়ে হয়েছে, আমি কোনোদিন যাইনি, জাকিরিয়া স্ট্রিটে, ওখানে নাকি খুব মানে সুন্দর কাবাব টাবাব পাওয়া যায়। আমার যদিও পরিবেশটা ভালো লাগেনি, কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে, এবং বিভিন্ন রকমের কাবাব কিনে নিয়েছিল। আমি যদিও মোগলাইখানা পছন্দ করি না, আমার হাজবেন্ড করে, আমি সেদ্ধ সাদ্দা খেতেই বেশি ভালোবাসি একটু, সেই কারণে মানে হোটেলে গেলে আমার হাজবেন্ড বলে তোমার জন্য শান্তিতে খেতে পারি না, আমি মোগলাই খাবো তারপর আবার চাইনিজ খাবো, কারণ পুরোটা তো খাওয়া যায় না, এই আর কি। যাই হোক, কিন্তু তবু তার মধ্যেই ওই আনন্দটাই, মিলিয়ে মিশিয়ে একসঙ্গে আছি, জানি না ঈশ্বরের কি ইয়ে, যতদিন যাই এভাবেই যাবো, এর থেকে নতুন কিছু হবে না। ভালো খারাপ মিলিয়ে আসলে একসঙ্গে থাকাটাই তো আসল, তাই না? আমি তাই, এখন সেটাই তো নিজের আইডেন্টিটি, কিছু জায়গায় কম্প্রোমাইজ করতেই হয়, সেটা উভয় পক্ষকে, সেখানে যদি আমি অ্যাডামেন্ট থাকি যে না আমি কেন করব, সেটা করলেই বিপদ। সুতরাং দুপক্ষকেই করতে হবে, একদমই তাই, একদমই তাই, একজন শুধু করে গেলে তখনই ভাঙনটা শুরু হয়, সেখানে দুই পক্ষকেই কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে। আমি রেগে গেলে আরেকজনকে চুপ করে থাকতে হবে, আবার সেই যদি রেগে যায় আমাকে চুপ করে থাকবে, এটা মুখে মুখে তর্ক করলেই তো কথায় কথা বাড়ে, সেইটাই হয়। তাই বলে কি একটা সংসারে থাকতে গেলে হাতাখুন্তিতে লাগেই, সুতরাং সেখান থেকে নিজেদেরকেই সংযত হতে হবে। আমার মনে হয় আমাদের জেনারেশনটাই লাস্ট, এরপরে আর সেভাবে এইভাবে সমঝে বুঝে লাইফ মানে বানাচ্ছে না, ঠিক আছে চলো বেরিয়ে যাই, এই জন্যই বেশি, এই জন্যই ভাঙনটাও বেশি। আমাদের প্রত্যেকেরই বোধহয় ভীষণ ধৈর্যটা কমে যাচ্ছে না, যে আরেকটু চেষ্টা করি, আমরা না ভীষণ ছুটছি, সবাই ভীষণ ছুটছি, আমাদের একটু থামতে জানতে হয়, সেই থামাটা আমি জানি, আমার দৌড় কত দূর সেটা আমি জানি, আমার লিমিটেশনটা আমি বুঝি, সেই জন্য আমি বেশি উচ্চাকাঙ্ক্ষা আমার কোনোদিনই নেই, যতটুকু পাই ততটুকুতেই সন্তুষ্ট থাকি, এবং আমি বলবো আজকালকার জেনারেশনকেও ততটাতেই সন্তুষ্ট থাকা উচিত, তাতে কিন্তু জীবনে অনেক উন্নতিও করা যায় এবং শান্তি পাওয়া যায় মনে, যেটা আসল। একদম। কিন্তু আমরা যে ছবির জন্য দিদিকে পেলাম চুপ, সেখানে ভয় পাচ্ছেন বোধহয়, তাই তো দিদি? একটু একটু আমরা দেখো, এখন ছবি রিলিজ করার পরে প্রডিউসার যদি সেই বিজনেসটা পায় তাহলে তো ভালো লাগবে, তাহলে পরবর্তী কাজটা করলে আবার একটা ইউনিট তাদের সংসার সামলানোর জন্য একটা কাজ পায় বা একটা ভালো কাজ হতে পারে, সেখানে আমরা প্রত্যেকেই চাইবো যে ব্যবসাটা ভালো হোক, সেই একটা ধুকপুকানি তো আছেই, যে দর্শকের অ্যাকসেপ্টেন্স কিভাবে হবে। তবে বলবো যে হলে এসে সবাই ছবি দেখুন, হাতের মুঠোর মধ্যে চলে গেছি তো আমরা প্রত্যেকেই,
হাতের মুঠোটা খুলে ফেলুন, খুলে ফেলে ছবির কখনো, তাই না? একদমই তাই, বড় পর্দায় তার ল্যাঙ্গুয়েজটাই আলাদা, তার টোটাল অ্যাটমসফিয়ার নিয়ে বড় পর্দায় ছবি দেখা আর হাতের মুঠোয় ছবি দেখার মধ্যে অনেক তফাৎ। তা আসুন হলে এসে ছবিটা দেখুন, বিশেষ করে ভূতের ছবি। হবে কিন্তু দিদি একটু আগে আপনি বলছিলেন যে ভয়ে ভূতের চেয়ে বোধহয় আপনি বেশি মানুষে পান, মুখোশ পরা মানুষকে ভীষণ ভয় পাই। কারণ কি, সে সামনে একরকম, পেছনে গিয়ে ছুরি চালায়। জীবনে মানুষ এসেছে, দেখেছি, মিট করেছি, অ্যাভয়েড করার চেষ্টা করেছি, করিও, যে তাদের সামনে বেশি না থাকাই ভালো। সেই যতটা খারাপ জিনিস থেকে দূরে সরিয়ে একদম থাকা যায়। যাই হোক দিদি, আজকে অনেক কথা বলে ফেলেছেন এই ছবি নিয়ে। শেষে দর্শকদের একটু, ছোট পর্দায় তো আপনাকে দেখছেই সবসময়, বড় পর্দাতেও দেখেন, কিন্তু এই ছবির জন্য বিশেষ করে কি বলবেন? কারণ ভূতের ছবি, আপনি এবং বরুণদা একসঙ্গে জুটি হিসেবে। ভূতের ছবি তো সচরাচর হয় না, তা হচ্ছে ভূতের ছবি দেখতে সকলেরই ভালো লাগে। তাই আসুন না, প্রেক্ষাগৃহে এসে সপরিবারে এসে দেখুন। সপরিবারে সবসময় সব ছবি দেখা যায় না, এই ছবিটা সপরিবারে দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন, এইটুকুনি কথা দিলাম। আসুন, এসে হলে দেখুন, চুপচাপ চুপ করে চুপ দেখুন।